Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel Inception Academy. আজ আমি মোহাম্মদ আরিফুজ্জামান নয়ন কথা বলবো ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফ্লুইড এই টপিকটার উপরে আমি আজকে কথা বলবো। তো চলেন আমরা দেখি এখানে কি কি বিষয় আছে এই ফ্লুইডের সাথে ইনভলভ। ফ্লুইডের এই চ্যাপ্টারের সাথে অথবা এই টপিকের সাথে ইনভলভ যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সারফেস টেনশন, মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন, সারফেস এনার্জি, ফ্যাক্টরস এফেক্টিং সারফেস টেনশন অফ লিকুইড, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, ক্যাপিলারিটি, rays of liquid in capillary tube, determination of surface tension of liquid by capillary tube method, some phenomena relating to surface tension, viscosity, coefficient of viscosity, effect of temperature and pressure on viscosity, Stokes law, terminal velocity, and measurement of coefficient measurement of কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি বাই ইউজিং স্টোকস ল। এই জায়গাটায় এই যে সাইনটা দেখা যাচ্ছে এটা দিয়ে বোঝানো হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। তো যাই হোক, এখানে যে ফ্লুইডের এই চ্যাপ্টারে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে, তো সবগুলো এখানে দেখানো হয়েছে। তো আজ আমি শুধু সারফেস টেনশন, মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এই সবগুলা জিনিস মানে এইচএসসি অর্থাৎ আমাদের ন্যাশনাল কারিকুলামের এইচএসসির ফিজিক্স বইয়ের সবগুলাই সুন্দর করে লেখা আছে। তো চলেন আমরা দেখি সারফেস টেনশন এটাতে কি আছে। আমরা যখন পুকুরে বা লেকের পানিতে ডুব দিয়ে এটা থেকে যখন বাইরের দিকে উঠে আসি, অর্থাৎ ডুব দিয়ে উপরে উঠে আসি যখন, আবার তখন ওঠার সময় লক্ষ্য করলে দেখা যাবে উপরে দেখতে ঠিক এরকম দেখা যায়। অর্থাৎ মনে হয় যে লেকের পানি বা ওয়াটারের উপরের যে ফ্রি সারফেসটা আছে এটা যেন উপরে একটা মেমব্রেন অথবা একটা পাতলা পর্দার মতো, যেটা ভেদ করে আমরা উপরে চলে আসতেছি। এই ফিগারটা দেখলে এই ফটোটা দেখলে ঠিক এরকম মনে হয়। আবার এক গ্লাস পানিতে আমরা যদি এরকম অ্যাটাচমেন্ট ক্লিপ রাখি তো দেখা যাবে অ্যাটাচমেন্ট ক্লিপটা ভাসতেছে, যদিও অ্যাটাচমেন্ট ক্লিপের ডেনসিটি ওয়াটারের ডেনসিটির চেয়ে বেশি। তো এই দুইটা ঘটনা যে সবগুলোই মানে সারফেস টেনশনের জন্য হয়ে থাকে। আবার পানিতে অনেক সময় কিছু পানি পোকা আছে যেগুলো পানির উপর দিয়ে হাঁটে। তো হাঁটার সময় দেখা যায় তাদের পায়ের যে অংশটা, পায়ের নিচের অংশে যে পানি থাকে সে পানিটা কেমন যেন একটু নিচু নিচু হয়ে মানে নিচের দিকে নেমে যায়, এরকম টাইপের মনে হয় যেন পানি না, এটা একটা পাতলা মেমব্রেন, সেটার উপরে পোকাটা হেঁটে যাচ্ছে এবং মেমব্রেনটা ওই জায়গায় পোকার ওয়েটের কারণে একটু নিচু হয়ে গেছে। এই অ্যাটাচমেন্ট ক্লিপ বা পেপার ক্লিপের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। তো সবগুলাই তিনটা ঘটনাই সারফেস টেনশনের জন্য হয়ে থাকে। তো সারফেস টেনশন সম্পর্কে আমরা নেক্সট স্লাইডে আরেকটু জানব। সারফেস টেনশন
এই অংশটা আমরা মনে করি এই অংশটা হচ্ছে একটা ওয়াটারের ফ্রি সারফেস, অথবা উপরের যে সারফেস থাকে ওয়াটারের সেই অংশটা, এটা গ্লাসের হোক অথবা কোনো লেকের পানি অথবা যে কোনো জায়গার ওয়াটার ধরতে পারি, ওয়াটার বা অন্য কোনো ফ্লুইড হতে পারে, সেটার উপরের অংশটা হচ্ছে এটা, উপর থেকে ঠিক এরকম দেখা যাচ্ছে সাপোজ। তো এখন সারফেস টেনশনটা ডেফিনেশন কি সেটা আমরা এটা থেকে বোঝার চেষ্টা করব। এই ওয়াটারের অথবা ফ্লুইডের ফ্রি সারফেসের পার ইউনিট লেন্থে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাই হচ্ছে সারফেস টেনশন। অর্থাৎ আমরা যদি এই ফ্রি সারফেসটার এই জায়গাটায় একটা স্ট্রেট লাইন ইমাজিন করি, এরকম স্ট্রেট লাইনটার যেহেতু এইটা একটা পাতলা পর্দার মতো এবং সবসময় টান টান অবস্থায় থাকে, কোনো একটা কিছু উপরে রাখলে সেটা ওই যে আমি দেখাইলাম পোকা হেঁটে যাওয়া, তারপরে হচ্ছে পেপার ক্লিপ পানির উপরে রাখলে যেরকম একটু ডাবা ডাবা হয়, সেগুলো মনে হয় কি বাইরে ওরা দুই পাশ থেকে যেন টানতেছে, তার উপরে পোকাটা বসে আছে একটা পাতলা মেমব্রেনের উপরে, এবং মেমব্রেনের ওই জায়গাটা যে জায়গাটা ওয়েট পোকার ওয়েটটা কাজ করতেছে সেই জায়গাটা একটু নিচু হয়ে যায়। তো এরকম হওয়ার কারণটাই হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশনটা এরকম দুই দিক থেকে, অর্থাৎ সব দিক থেকেই কাজ করে। তো যেমন এদিকে একটা ফোর্স, সাপোজ এটা একটা ফোর্স, আবার এই ডিরেকশনে আরেকটা ফোর্স। তো এই স্ট্রেট লাইনটার এই প্রত্যেকটা জায়গায় এখানে ফোর্স আছে, এখানে ফোর্স, এখানে। তো আমরা যদি ধরি স্ট্রেট লাইনটার লেন্থ হচ্ছে এল এবং এই পুরা লেন্থের উপরে টোটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ, তাহলে পার ইউনিট লেন্থে কত ফোর্স অ্যাপ্লাই হবে? যেহেতু টোটাল লেন্থ এল লেন্থের উপরে যদি এফ ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে পার ইউনিট লেন্থে কত ফোর্স অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে গিয়া পার ইউনিট লেন্থ, অর্থাৎ লেন্থ যদি 1 হয়, লেন্থ যদি এল হয় তখন ছিল এখানে যেহেতু লেন্থ এল তখন ফোর্স ছিল এফ, যদি লেন্থ 1 হয় তাহলে ফোর্স কত হবে? এফ ডিভাইডেড বাই এল। এটাই হচ্ছে পার ইউনিট লেন্থে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা, অর্থাৎ এফ বাই এল। এটাকেই বলা হয় সারফেস টেনশন টি, অর্থাৎ টি ইকুয়াল টু এফ বাই এল। এখন আমরা পড়ব মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন। এই সারফেস টেনশনটা হওয়ার একটা কারণ, দুইটা কজ আছে। একটা হচ্ছে কোহেসিভ ফোর্স, মূলত এটা হয় হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সের কারণে। সারফেস টেনশনটা হয় ইন্টারমলিকুলার ফোর্সের কারণে। তো ইন্টারমলিকুলার ফোর্স দুই রকমের আছে এই জায়গায়, একটা হচ্ছে কোহেসিভ ফোর্স আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স কোনটা? কোহেসিভ ফোর্স হচ্ছে সেম ম্যাটেরিয়ালের ডিফারেন্ট মলিকুলের ভিতরে যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্সটা হচ্ছে ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের মধ্যে যে অ্যাট্রাকশনটা কাজ করে সেটাই হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্সের একটা এক্সাম্পল যেমন এরকমভাবে বলতেছে ওয়াটারের ডিফারেন্ট মলিকুলসের ভিতরে যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। আবার অ্যাডহেসিভ ফোর্স, যেমন আমি ওয়াটারের ভিতরে একটা গ্লাসের টিউব ডুবিয়ে দিলে সেই ওয়াটারের সাথে গ্লাস টিউবের যে একটা অ্যাট্রাকশন থাকবে সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। এখন আমরা এই ফিগারটা থেকে কিছু একটা বোঝার চেষ্টা করব। এই ফিগার থেকে দেখা যাচ্ছে, আমরা মনে করি
ফিগারের সেন্টারে যে অংশটা এটাকে একটা মলিকিউল হিসেবে চিন্তা করতে পারি। অর্থাৎ ফার্স্ট মনে করব যে এই পুরাটাই হচ্ছে একটা পাত্রে ওয়াটার রাখা আছে সাপোজ। তো ওয়াটারের এই অংশগুলা পাত্রের এই অংশগুলা মেটাল অথবা অ্যালুমিনিয়াম যে কোনো কিছু হতে পারে। আর উপরের অংশটা হচ্ছে খালি, অর্থাৎ উপরের অংশে কি আছে? উপরের অংশে আছে হচ্ছে ওয়াটার। এই অংশটা ওয়াটারের ফ্রি সারফেস হিসেবে আমরা ইমাজিন করতে পারি। উপরের অংশটা ওয়াটারের ফ্রি সারফেস, অর্থাৎ মুক্ত তল। এখানে হাত দিলে আমরা ওয়াটার পাবো, এখানে হাত ঢুকাই দিলে আমরা হাত ঢুকবে না, কারণ এখানে আমরা মেটাল অথবা স্টিল অথবা মানে মেটাল আর স্টিল সেম কেজি সেম, এটা অন্য যে কোনো অ্যালুমিনিয়াম বা অন্য কোনো মেটাল বা যে কোনো কিছুর পাত্র, প্লাস্টিক যে কোনো কিছুর পাত্র হতে পারে। সো এই সাইডগুলোতে আমরা হাত দিলে ওয়াটার পাবো না, অর্থাৎ শুধু উপরের দিকে ওয়াটার আছে। এটা হচ্ছে ফ্রি সারফেস। এদিক দিয়ে ওয়াটার থাকারও কথা না, এদিকে ওয়াটার থাকলে ওয়াটার এদিক দিয়ে বের হয়ে যাবে। এটা কমন সেন্স। যাই হোক, এখন আমরা এই সার্কেলটার ঠিক মাঝখানে আমরা একটা মলিকিউল চিন্তা করব। এই অ্যাট্রাকশন ফোর্স মানে কোহেসিভ বা অ্যাডহেসিভ যেটাই বলি, ইন্টারমলিকুলার ফোর্স। মূলত এই ইন্টারমলিকুলার ফোর্সটা হচ্ছে একটা মলিকিউলের চারপাশে একটা রেঞ্জ পর্যন্ত কাজ করে। এই রেঞ্জের বেশি দূরে অন্য কোনো মলিকিউল থাকলে সেটার সাথে এই মলিকিউলের কোনো অ্যাট্রাকশন বা অন্য কোনো ফোর্স থাকবে না। তো সেই রেঞ্জটাকে আমরা এই সার্কেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে এই সার্কেলটা অর্থাৎ এই মলিকিউলটা এ মলিকিউলটা তার চারপাশে যে সার্কেল, এই সার্কেলের ভিতরে যে মলিকিউলগুলো থাকবে তাদের সাথে ওর একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। এর বাইরে চলে গেলে সেটার সাথে কোনো অ্যাট্রাকশন থাকবে না, মানে ইন্টারমলিকুলার কোনো ফোর্স কাজ করবে না। এখন মলিকিউলটা যেহেতু ওয়াটারের ভিতরের দিকে আছে, অর্থাৎ এই ফ্রি সারফেস এই দিকে না, একেবারে নিচের দিকে। সো এই মলিকিউলের চারপাশে ওয়াটার আছে। তো এই দিকে যে ফোর্সটা কাজ করতেছে, সব দিকে যেহেতু মলিকিউল আছে সব দিকেই ওর ফোর্স কাজ করবে। তো এই দিকের যে ফোর্সটা, এই দিকের ফোর্স দ্বারা সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সেম উপরের ফোর্সটা নিচের ফোর্স দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাবে। এরকমভাবে সব সাইডে তার ফোর্স আছে, কিন্তু ফোর্সগুলো একটা আরেকটা দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এই মলিকিউলের উপরে রেজাল্টেন্ট কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। বাট উপরে বি এই মলিকিউলটা যদি আমরা ইমাজিন করি, এই মলিকিউলে দুই পাশে অর্থাৎ লেফট অ্যান্ড রাইটে যথেষ্ট ওয়াটার আছে। সো এই দুই পাশে যে ওর রেঞ্জের মধ্যে যে ওয়াটার আছে ফুল, অর্থাৎ কোনো খালি জায়গা নেই এর রেঞ্জের ভিতরে। সো এই জায়গাগুলোতে যে মলিকিউলগুলো আছে তার মধ্যে এই সেন্টারে মলিকিউলের যে অ্যাট্রাকশন সেটা কাজ করবে, আবার সেম এই পাশেও কাজ করবে। তো এই দুইটা ফোর্স সেম হওয়াতে একটা আরেকটা দ্বারা নিচেরটার মতোই ক্যান্সেল আউট হয়ে যাবে। কিন্তু উপরে এবং নিচে বি মলিকিউলের উপরে এবং নিচে ওয়াটার অ্যাভেলেবল আছে, মানে প্রচুর ওয়াটার, কোনো খালি জায়গা নেই ওর রেঞ্জের মধ্যে। কিন্তু উপরের অংশটা এইটুকু অংশ খালি। সো নিচে হচ্ছে ওর মলিকিউল বেশি, এই অংশটাতে মলিকিউল উপরের অংশের তুলনায় ওয়াটার মলিকিউল বেশি। তো মলিকিউল যত বেশি থাকবে, তো সেন্টারে মলিকিউলটা তত বেশি অন্য মলিকিউলের সাথে অ্যাট্রাকশন ফোর্স, মানে অন্য মলিকিউলের সাথে অ্যাট্রাকশনটা বেশি হবে। কিন্তু উপরে মলিকিউল যেহেতু কম, ওয়াটার মলিকিউল শুধু এই অংশের ভিতরে আছে। সো এই জায়গাটায় উপরের দিকে তার অ্যাট্রাকশনটা কম হবে, নিচের দিকে অ্যাট্রাকশনটা বেশি হবে। সো এই মলিকিউলের টেন্ডেন্সি থাকবে নিচে নেমে যাওয়ার। কিন্তু যেহেতু নিচে অনেক মলিকিউল আছে, ও আর নিচে নামতে পারবে না, কিন্তু ওর একটা টেন্ডেন্সি থাকবে নিচে নেমে যাওয়ার। অর্থাৎ এটার ভিতরে এক ধরনের পটেনশিয়াল এনার্জি
স্টোর হয়ে যাবে। পটেনশিয়াল এনার্জির ডেফিনেশন থেকে আমরা জানি যে কোনো একটা অবজেক্টকে যে অবস্থায় আছে সেই অবস্থায় অর্থাৎ যে স্টেটে আছে সেই স্টেটে থাকতে চাওয়াটাই হচ্ছে সেই স্টেটে থাকতে চাওয়ার জন্য যে এনার্জিটা কাজ করে সেটাই হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ কোনো একটা স্প্রিংকে আমি যে অবস্থায় আছে ইকুইলিব্রিয়াম যে পজিশনে থাকবে ওই পজিশন থেকে আমি যদি তার পজিশনটা চেঞ্জ করি তাহলে স্প্রিংটা ওই আগের অবস্থায় ফিরে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, এইটার জন্য এই প্রপার্টিসের জন্য ওর ভিতরে কিছু এনার্জি স্টোর হবে। অর্থাৎ সেই এনার্জিটা কতটুকু, আমি যতটুকু এনার্জি দিয়ে ওকে তার পজিশন চেঞ্জ করছি সেই সেম এনার্জিটা ওর ভিতরে স্টোর হয়ে থাকবে, সেটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ঠিক এই মলিকুলেরও একই অবস্থা, ওর নিচে নেমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। আর সব এরকম সব অবজেক্টই তার হচ্ছে পটেনশিয়াল যেখানে কম ওই দিকে যাইতে চায়। তো এই জায়গায় যেহেতু তার পটেনশিয়ালটা বেশি, পটেনশিয়াল এনার্জি, তো ও নিচে নেমে যাইতে চাবে, নিচে যত নামবে তত পটেনশিয়াল এনার্জি কমবে, কারণ এই যে এর কোনো পটেনশিয়াল এনার্জি নাই এর ভিতরে স্টোর হয়ে, কারণ ওর নিচে নামার কোনো টেন্ডেন্সি নাই, ওর সব দিক থেকে ফোর্স সমান, কিন্তু এটা নিচে নামার একটা টেন্ডেন্সি আছে। আবার এই মলিকুলটা থেকে খেয়াল করলে দেখা যাবে যে এটার উপরে একদমই কোনো ওয়াটার নাই, একেবারে উপরের যে সারফেস সেখানে ফ্রি সারফেসে এই মলিকুলটা আছে, কিন্তু নিচের দিকে এর পর্যাপ্ত পরিমাণে ওয়াটার আছে। সো আর নিচের দিকে এটার তুলনায় আরও বেশি পরিমাণে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে নিচের দিকে। সো এটার ভিতরে পটেনশিয়াল এনার্জি আরও বেশি, যার কারণে ও আরও বেশি নিচে নামতে চাবে। তো দেখা যাচ্ছে যে উপরে যত উপরে উঠবে অর্থাৎ ফ্রি সারফেসে সবচেয়ে বেশি পটেনশিয়াল থাকবে, পটেনশিয়াল এনার্জি ফ্রি সারফেসে যে মলিকুলগুলো থাকবে সেগুলোর পটেনশিয়াল এনার্জি সবচেয়ে বেশি থাকবে, অর্থাৎ এই সারফেসটা। তো এই জন্যই সারফেস টেনশনটার উদ্ভব হয়, কারণ হচ্ছে সব মলিকুল যেগুলো ফ্রি সারফেস আছে তারা সবাই নিচে নামতে চায়, অর্থাৎ তাদের উপরের যে একটা সারফেস এরিয়া আছে সেই সারফেস এরিয়াটা কমাইতে চায়, অর্থাৎ ডিক্রিজ হওয়ার একটা টেন্ডেন্সি, সারফেস এরিয়াটা ডিক্রিজ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে সব সময়, যার কারণে উপরে একটা টান ফিল হয়। সেই টানটার কারণেই যে এনার্জি প্রডিউস হয়, সেই টানটাকে আমরা সারফেস টেনশন বলবো। আমরা এখন নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে। সারফেস এনার্জি, সারফেস এনার্জির ডেফিনেশন হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে ফ্লুইডের ফ্রি সারফেসে এক ধরনের টান বা চারদিক থেকে এক ধরনের টান কাজ করে, সেটাকে আমরা বলবো সারফেস টেনশন। তো সারফেস টেনশনের জন্য এদের একটা টেন্ডেন্সি হচ্ছে মানে সারফেস টেনশনটা কেন হয়, কারণ হচ্ছে এদের এরিয়াটা সবসময় ডিক্রিজ হতে চায়, এরিয়াটা কমতে চায়, এরিয়াটা সবসময় কম থাকার একটা টেন্ডেন্সি, ওইটা থেকে সারফেস টেনশনের একটা উদ্ভব হয়। যেমন এই যে এটার সব সময় এই ভিতরের দিকে একটা ফোর্স, অর্থাৎ ছোট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, এই পুরা শেপটা যেটুকু এরিয়া আছে তার চেয়ে এরিয়াটা কমে যাওয়ার একটা টেন্ডেন্সি। এটা মনে করা যাক এটা হচ্ছে একটা সারফেস, ওয়াটারের ফ্রি সারফেস। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এই এরিয়াটা কিভাবে কমতে চায়। তো আমি যদি এটাকে বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করলে এটার এরিয়াটা বাড়বে, অথবা আরেকভাবে বলতে পারি ও যে এই পজিশনটায় আছে, অর্থাৎ আচ্ছা ফার্স্ট আমি বলবো এই জিনিসটা আমি কিভাবে কোথা থেকে কিভাবে নিয়ে আসলাম বা এটা কি জিনিস। এটা হচ্ছে এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ, যেটা
ফ্লুইড ম্যাটেরিয়ালসের ভিতরে, যেমন সাবানের ফেনা বা অন্য কোনো সাবানের ফেনাই ধরে নিতে পারি, এটার ভিতরে এটা ডুবিয়ে তারপরে যদি আনা হয়, যেমন আমরা যে বাবলস, বাচ্চাদের একটা খেলনা আছে বাবলস তৈরি হয়, তো ওইটা দেখা যাচ্ছে বারবার একটা বোতলের ভিতরে সাবানের ফেনা দেওয়া থাকে, ওইখানে ডুবিয়ে তারপরে তারা ফু দিলে ভিতর থেকে বাবলস বেরিয়ে যায়। ঠিক এরকম টাইপের একটা রেক্টেঙ্গুলার একটা শেপ, ওটা ছিল সার্কেল, এটা রেক্টেঙ্গুলার। তো এই অংশটা হচ্ছে এরকম টাইপের, এটা সাবানের ফেনার ভিতরে চুবিয়ে মানে ডুবিয়ে আবার নিয়ে আসা হয়েছে। তাহলে দেখা যাবে যে এটার উপরে এরকম একটা সারফেস থাকবে, দেখা যাবে যেরকম এই জায়গাটায় আমরা যদি ফু দেই তাহলে এখান থেকে একটা বাবলস বের হয়ে যাবে। তা আমরা ফু দিব না, আমরা অন্য কাজ করব। তো মনে করি যে এই রেক্টেঙ্গুলার যে জিনিসটা, এটার হচ্ছে এই এ বি, এডি অ্যান্ড সিডি, এই তিনটা সাইড ফিক্সড করা, অর্থাৎ এগুলা মানে বাড়ানো যাবে না, কমানো যাবে না, মুভেবল না। কিন্তু এই সাইডটা অর্থাৎ বিসি, এই সাইডটা মুভেবল, এ হচ্ছে এই বরাবর মুভ করতে পারে। তো আমি সাবানের ফেনার ভিতরে এটা ডুবিয়ে আবার বের করে নিয়ে আসছি। এখন আমি যেহেতু এই সাইডটা মুভেবল, সো আর এই সাইডটা যেহেতু মুভেবল এবং সারফেস টেনশন কাজ করতেছে, অর্থাৎ এরিয়া কমে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, সো এই সাইডটা এখানে থাকতে চাবে না, এটা ভিতরের দিকে ঢুকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো আমি যদি ওকে এই সাইডটাকে ঠিক এই জায়গায় ধরে রাখতে চাই, তাহলে আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ধরি ভিতরের দিকে এটার যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমরা ধরে নিই ওই সেম ফিগারটাই আমরা, ওটা ছিল 3 ডাইমেনশনাল, এটা 2 ডাইমেনশনাল ভাবে আঁকানো হয়েছে। তো এখানে ধরে নিলাম সারফেস টেনশন টি ভিতরের দিকে কাজ করতেছে, সো আমি এটাকে যদি এই জায়গায় ধরে রাখতে চাই তাহলে সারফেস টেনশনের অপোজিটে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু এই সাইডটার লেন্থ হচ্ছে এল, তাহলে সারফেস টেনশন টি যদি আর উপরে অ্যাপ্লাই হয়, সারফেস টেনশন টি মানে হচ্ছে পার ইউনিট লেন্থে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে টি, অর্থাৎ 1 ইউনিটের লেন্থ, সরি 1 ইউনিট লেন্থে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে টি। সো টোটাল লেন্থ যদি এল হয় তাহলে টোটাল ফোর্স অ্যাপ্লাই হবে এল ইন্টু টি, অর্থাৎ এফ ইকুয়াল টু এল ইন্টু টি। এই ফোর্সটা এই জায়গাটায় কাজ করতেছে। আমি এই সাইডটাকে এই জায়গাটায় ধরে রাখতে চাইলে আমাকে ঠিক অপোজিট একটা সেম ফোর্স দিতে হবে, অর্থাৎ আমাকেও এফ ইকুয়াল টু এল ইন্টু টি একটা ফোর্স দিতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে এই সারফেসটা কিন্তু এখানে দুইটা সারফেস, একটা হচ্ছে উপরে, যেমন আমি 3 ডাইমেনশনাল ফিগারটা যদি দেখি, এই যে 3 ডাইমেনশনাল ফিগারটা দেখলে এই উপরে একটা সারফেস, এটা আবার নিচে আরেকটা সারফেস আছে, এটা যেমন বাবলস তৈরি হয় বাচ্চাদের খেলনায় যেরকম, তো ওইখানে দুই পাশ থেকেই সারফেস দেখা যায়। কিন্তু আমরা যদি এটা শুধু এরকম কোনো জিনিস থাকলে, অর্থাৎ যে বাচ্চাদের খেলনা বা এরকম কোনো, আমি যেটা দেখাচ্ছি এরকম কিছু থাকলেই দুই পাশে সারফেস সম্ভব, আদারওয়াইজ পসিবল না। যেমন আমি এরকম যদি চিন্তা করি যে এটা একটা গ্লাস বা যে কোনো একটা পাত্র, তো এইখানে ওয়াটার আছে, তো এই ওয়াটারের সারফেস থাকবে একটা, শুধু উপরের সাইডটা।
এই উপরের পাশটা হচ্ছে একটা সারফেস, ফ্রি সারফেস, কারণ নিচের এই জায়গাগুলোতে গ্লাসের অংশ আছে, এই জায়গাগুলোতে কোনো সারফেস, ওয়াটারের ফ্রি সারফেস নাই। কিন্তু এটার ক্ষেত্রে দুইটা, কারণ এটার উপরেও ওয়াটার, আবার নিচেও ওয়াটার। সো এখানে এফ ইকুয়াল টু এল ইন্টু টি, এটা হচ্ছে উপরের সারফেসের জন্য। আবার নিচেও যেহেতু আরেকটা সারফেস আছে, তাহলে এটার উপরে টোটাল ফোর্স অ্যাপ্লাই হবে ভিতরের দিকে, এল ইন্টু টি প্লাস এল ইন্টু টি ইকুয়াল টু 2L ইন্টু টি। এখন আমি মনে করি ফার্স্ট আমি বলছিলাম যে এই সাইডটা মুভেবল, অর্থাৎ এটা মুভ করতে পারে ভিতরের দিকে এবং বাইরের দিকে। তো এই মুভেবল সাইডটাকে আমি যদি এই জায়গায় ধরে রাখতে চাই, তাহলে আমাকে ভিতরের দিকে যে ফোর্স আছে ঠিক সেটার অপোজিটে আমাকে সেম একটা ফোর্স দিতে হবে। তো আমি মনে করি এটাকে বাইরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে এটার বিসি এই সাইডটাকে বি পরিমাণ ডিস্টেন্স দূরে নিয়ে বি প্রাইম সি প্রাইম এই পজিশনে নিয়ে আসলাম। তাহলে এই পুরা সারফেসটার এরিয়াটা বাড়লো, পুরা সারফেসটার এরিয়াটা কিছুটা বাড়লো। এখন তো এটা যদি আমি করতে যাই, তাহলে আমাকে বাইরে থেকে কিছু কাজ করতে হবে, বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। তো সেই এনার্জিটা কত হবে? আমরা জানি এনার্জি বা ওয়ার্ক ডান ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু বি, অর্থাৎ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এফ ইন্টু ডি, ডি এর জায়গায় এই জায়গায় বি হবে, কারণ এই জায়গায় ডিসপ্লেসমেন্ট হচ্ছে বি। ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু বি। আর এই এই অংশটার এরিয়াটা হচ্ছে, এটার লেন্থ যেহেতু এল এবং ব্রেথ হচ্ছে বি, আগেই বলা হয়েছে যে বি পরিমাণ ডিস্টেন্স সরানো হয়েছে, তার মানে এটার ব্রেথ হচ্ছে বি। তো এই অংশটার সারফেস, এই সারফেসের এই অংশটার এরিয়াটা হবে হচ্ছে 2BL, অর্থাৎ 2BL। কেন? কারণ হচ্ছে উপরে একটা সারফেস আছে BL, এটার এরিয়া, আবার নিচের যে অংশটা আছে সেটার এরিয়াও BL। তো টোটাল সারফেস এরিয়া হবে 2 ইন্টু BL। তো আমার আগে এই এরিয়াটা ছিল, এটা থেকে আমরা এরিয়া ইনক্রিজ করলাম বা এরিয়া চেঞ্জ করলাম 2BL। আর আমরা জানি যে সারফেস এনার্জির ডেফিনেশন থেকে আমরা জানি যে পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে, যেমন আগের স্লাইডে এটা আমার মনে হয় বলা হয় না যে সারফেস এনার্জিটা কী জিনিস। সারফেস টেনশন সম্পর্কে আমরা জানি পার ইউনিট লেন্থে কত ফোর্স অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে সারফেস টেনশন। কিন্তু সারফেস এনার্জিটা কি? সারফেস এনার্জি হচ্ছে পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে কতটুকু কাজ করতে হয়, সেটাই হচ্ছে সারফেস এনার্জি। যেমন এটার সারফেসটা আগে যা ছিল, এটা থেকে আমি এইটুকু আমি ইনক্রিজ করাইছি। তো সেই এরিয়াটা আমি যেটুকু ইনক্রিজ করছি সেটা যদি ডেল্টা এ হয়, এরিয়া যতটুকু বাড়ছে সেটা সাপোজ ডেল্টা এ,
তাহলে সারফেস এনার্জি হবে। আর এইটুকু বাড়াইতে আমার কত কাজ করা লাগছে, ধরলাম ডাব্লিউ। এই সারফেস এরিয়াটা ইনক্রিজ করতে আমাকে কাজ করতে হয়েছে ডাব্লিউ। সো ডেল্টা এ এরিয়া ডেল্টা এ ইনক্রিজ করতে কাজ করতে হয় ডাব্লিউ। তো ইউনিট এরিয়া চেঞ্জ করতে ইউনিট এরিয়া চেঞ্জ করতে আমাকে কাজ করতে হয়েছে ডাব্লিউ বাই ডেল্টা এ। এটাকে আমরা বলবো সারফেস এনার্জি, অর্থাৎ পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে কতটুকু কাজ করতে হয়, সেটাই হচ্ছে সারফেস এনার্জি। তো সারফেস এনার্জি ডেফিনেশনে আমরা দেখেছিলাম ই ইকুয়াল টু ডাব্লিউ বাই ডেল্টা এ। তো এখানে ডাব্লিউটা কত হবে আমরা আগেই পেয়েছি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ বি। আর এফ বিতে এফ যেহেতু হচ্ছে 2L ইন্টু টি, আর সাথে বি মাল্টিপ্লাই করে দিলে হয়ে গেল 2L টি বি। আর ডেল্টা এ অর্থাৎ কতটুকু এরিয়া ইনক্রিজ হয়েছে সেটা। তো এরিয়া ইনক্রিজ হয়েছে এইটুকু, যেটা হচ্ছে 2BL। সো ডিভাইডেড বাই 2BL বা 2LB ইকুয়াল টু আসতেছে টি, অর্থাৎ সারফেস এনার্জি ইকুয়াল টু সারফেস টেনশন। এই দুইটা একটা আরেকটা সমান, যদিও ডেফিনেশন ডিফারেন্ট। যেমন সারফেস এনার্জির ডেফিনেশন হচ্ছে পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে কতটুকু কাজ করতে হয়, সেটা হচ্ছে সারফেস এনার্জি। বাট সারফেস টেনশন হচ্ছে পার ইউনিট লেন্থে, অর্থাৎ এটা একটা ওয়াটার সারফেস। এখানে একটা স্ট্রেট লাইন যদি ইমাজিন করা হয়, এই স্ট্রেট লাইনের পার ইউনিট লেন্থে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটাই হচ্ছে সারফেস টেনশন। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী টপিকগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব পর্যায়ক্রমে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।